আরে পালাবে না তো কি করবে? ফাটা বাসে তো মাথা আটকে গেছে। মমতা বাবু তার আঁচল দিয়ে রাখতে পারবে না, আঁচল তো ছিঁড়ে বেরিয়ে গেছে। পালাবে কোথা? অনেক তো তলুয়া চেটেছে। যতজন মমতা বাবুর পা চাটছে প্রত্যেকের নাম আমাদের ডায়েরিতে উঠে আছে। ক্ষমতায় এলে বদলাও হবে, বদলও হবে, আর পুলিশ গুনুর খাটিয়া খাড়া হবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আইনজীবী আলী অফজল চাঁদের কথা। রাজীব কুমার রিটায়ার হয়েছেন 31শে জানুয়ারি। তারপরই তাকে নিয়ে এখন একটা মারাত্মক গুঞ্জন রটেছে বাজারে। রাজীব কুমার নাকি দেশেই নেই, রাজীব কুমার এ রাজ্যে নেই, এই দেশে নেই, তিনি নাকি বিদেশে চলে গেছেন। নানান ধরনের গুজব মার্কেটে উঠছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে রাজীব কুমার এই মুহূর্তে নাকি আমেরিকায় চলে গেছেন ইথিওপিয়া হয়ে, কেউ বলছেন দুবাই হয়ে চলে গেছেন। নানান রকমের গুঞ্জন, যার সত্যতা কিন্তু এখনো বিচার করা যায়নি। তবে তাকে নিয়ে যত গুঞ্জন, এত গুঞ্জন, তার মধ্যেও রাজীব কুমার কিন্তু সামনে এসে বলেননি, বা তার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেও জানানো হয়নি, বা কোনোভাবে জানা যাচ্ছে না রাজীব কুমার ঠিক কোথায়। অনেকগুলি গুঞ্জন, তার মধ্যে অন্যতম মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তার বিরুদ্ধে একটি তদন্ত বসিয়ে দিয়েছিলেন, কমিটি গঠন করে দিয়েছিলেন, তারই জুনিয়রদের মাধ্যমে, যারা তার জুনিয়ররা রয়েছেন তারা তদন্ত করছেন মেসি কাণ্ডের, এবং রাজীব কুমারের নাম ইচ্ছাকৃত জড়িয়ে দেওয়া হয়েছে যাতে রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে না যান। সেটা রাজীব আগেভাগেই বুঝেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নাকি আটকে রাখবেন নিজের কাছে। সেটা নাকি রাজীব কুমার চাননি। তিনি চাননি রিটায়ারমেন্টের পরেও অন্যান্য অফিসারদের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে থাকতে। যতদিন ছিলেন কাজ করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কাছ থেকে দেখেছেন, তার ইতিহাস জানেন। ফলে তিনি নিজের ভবিষ্যৎ সম্পর্কে শঙ্কিত হয়েই নাকি রাজীব কুমার মমতার কাছ থেকে সরে গেছেন, দূরে চলে গেছেন। তিনি নাকি দেশেই নেই। কি হয়েছে না হয়েছে যতক্ষণ না রাজীববাবু নিজে থেকে জানাচ্ছেন, এটা জানার কোনো উপায় নেই। তিনি কারো ফোন ধরছেন না। ফলে রাজীব যে সঠিক রাজীববাবুর লোকেশনটা কোথায় জানার কোনো উপায় নেই। কিন্তু যেটা হতে পারে, এই যে গুঞ্জন যেটা আসছে, তার মধ্যে একেবারে উড়িয়ে এটাকে দেওয়া যাচ্ছে না। উড়িয়ে দেওয়া যাচ্ছে না একটাই কারণ অনেক রকমের বিষয় অসয় আছে। অলরেডি বেশ কয়েকটা মামলায় তিনি তদন্তের সম্মুখীন হয়েছেন, তিনি বেশ কয়েকবার জেরার সম্মুখীন হয়েছেন, এবং রাজীববাবু যে হঠাৎ করে এখনই গুম হয়েছেন তা কিন্তু নয়। আপনাদের মনে থাকবে রাজীববাবুকে যখন শিলংয়ে ডাকা হয়েছিল, তার আগেও কিন্তু তিনি একবার গুম হয়েছিলেন। গুম হয়ে যাওয়া, আত্মগোপন করা, এটা কিন্তু নতুন কিছু নয়। আত্মগোপন সঠিক বলবো না, আইনের মারপ্যাচ থেকে বাঁচার জন্য রাজীববাবু হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, এটা কিন্তু তিনি বেশ ভালোভাবে আগে থেকেই রপ্ত করে আছেন। সামনে নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই চাইবেন রাজীববাবু তাকে এই নির্বাচনেও উতরে দিন, সহযোগিতা করুন। বড় বড় ঘটনাগুলোতে সরকারকে উতরে দিয়েছেন রাজীব কুমার, সারদা কাণ্ডে আপনাদের মনে আছে সে কথা। এছাড়াও যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়েছেন, রাজীববাবু কিন্তু ঢাল হয়ে তার সামনে ছিলেন। কেন ছিলেন? চাকরি করছিলেন, চাকরির বাধ্যবাধকতা ছিল। তাছাড়াও মানুষের নাম, খ্যাতি, যশ, সরকারের কাছে থাকা, এইগুলো যে কোনো মানুষেরই একটা বাসনা থাকতেই পারে, তাই তিনি ছিলেন। কিন্তু এখন যখন তার চাকরিটা শেষ হয়ে গেছে, তিনি কি চাইবেন তার রিটায়ারমেন্ট বেনিফিটগুলো বন্ধ হয়ে যাক? তিনি কি চাইবেন তিনি যে একটা বিরাট অঙ্কের টাকা পাবেন, নিয়মিত পেনশন পাবেন, এগুলো আটকে যাক? যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ চাইবে না। হ্যাঁ, এটা হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কোনো কমিটির মাথা করে দিলেন, উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ করে দিলেন, সেখান থেকে প্রচুর ইনকাম এলো, কিন্তু এটা তো স্থায়ী ইনকাম না। রাজীববাবু যতদিন বেঁচে থাকবেন পেনশন পাবেন, কিন্তু এই সরকার না থাকলেই তো ঘটি উল্টে যাবে, হাঁড়িটা উল্টে যাবে, তখন টাকাটা কে দেবে? আপনারা জানেন রাজ্যের এর আগে বহু আমলার কিন্তু পেনশন আটকে রয়েছে। কেন্দ্র সরকারের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে পেনশনটা আটকে আছে। রাজীববাবু খুব ভালো মানুষ, সুচতুর মানুষ, বুদ্ধিমান মানুষ,
ভালো মানুষটা আমি উইথড্র করে নিলাম। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় যে যে গুঞ্জনটা রটছে তার মধ্যে কোথাও না কোথাও বাস্তবতা থাকলেও থাকতে পারে। অন্য একটা বিষয় হচ্ছে যে আমরা যখন নির্বাচন নিয়ে কথা বলছি, আপনারা জানেন যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে, অর্থাৎ ভোটার তালিকা প্রকাশের মেয়াদ কিন্তু আরও পিছিয়ে গেল। স্বাভাবিকভাবেই সময়ে নির্বাচন হবে কিনা, সঠিক সময়ে 5 তারিখ এই রাজ্য সরকারের মেয়াদ সম্পূর্ণভাবে উত্তীর্ণ হয়ে যাচ্ছে। 2 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিলেন, 5 তারিখ কাজে জয়েন করেছিলেন, 5 তারিখটা হচ্ছে অফিসিয়াল, মাফ করবেন 7 তারিখ, 7ই মে পশ্চিমবঙ্গ সরকারের সপ্তদশ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 7ই মে পশ্চিমবঙ্গে। এছাড়াও এই বছরই তামিলনাড়ু বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 10ই মে, 20 মে আসাম বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে, 23শে মে কেরালা বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে, পন্ডিচেরিতে 15ই জুন মেয়াদ শেষ হচ্ছে। স্বাভাবিকভাবে এই কটি রাজ্যে নির্বাচন করতে হবে। এই নির্বাচনটা কি সঠিক সময় হবে? অন্যান্য জায়গায় কখন কি হবে আমরা জানি না। আমরা দেখেছি যে যেহেতু উত্তরপ্রদেশেও এসআইআর কাজ অনেকটা পিছিয়ে গেছে, ফলে যদি কাজ পিছিয়ে যায় এসআইআর এর, এই রাজ্যেও যদি পিছিয়ে যায় অবাক হবার কিছু থাকবে না। এবং 28 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হলেই সমস্ত বিতর্কের অবসান হয়ে যাবে, এটাও কিন্তু মনে করার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে তখন এই রাজ্যে ইয়ারোদের হাতেই সম্পূর্ণ ক্ষমতা আছে। এরপর যদি কারো নাম বাদ যায় যার সম্ভাবনা প্রবল এবং এত বড় কাজ হচ্ছে সেখানে কোনো বিতর্ক হবে না, এটা না হওয়ার সম্ভাবনাই বেশি। কোটি কোটি মানুষকে নিয়ে কাজ হচ্ছে, 2-1 জনের নাম হয়তো বাদ হয়ে যেতে পারে, হওয়া উচিত নয়, কিন্তু বাদ হয়ে গেলে তাদেরও তো সময়টা দিতে হবে। আবার তারা অ্যাপিল করবেন বা করার জায়গা থাকবে, না হলে তারা আদালতে দৌড়বেন। এই সমস্ত করতে গিয়ে কিন্তু নির্বাচন পিছনের সম্ভাবনাটাই প্রবল। কারণ বহু মানুষ বলছেন যে আমরা নাগরিক কিন্তু আমাদের নাম নেই। এখন এইআরও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের লোক, ইআরও বিডিও, এইআরও এসডিও এবং অন্যান্য যারা আধিকারিক আছেন সকলেই হচ্ছে রাজ্য সরকারের কর্মী। রাজ্য সরকার আরও 8,505টা নাম নিয়ে ঘাপলা করছে। এখনো সরকার বলছে আমরা নাম পাঠিয়েছি, নির্বাচন কমিশন বলছে যে তালিকা পাঠানো হয়েছে, নাম পাঠানো হয়নি, তাদের বিশদ বিবরণ পাঠানো হয়নি। কারা তারা? এই 805 জন, এই 8,505 জন, এরা কারা? নির্বাচন কমিশন জানতে চাইছে। এটা নিয়ে দোটানা চলছে। বারংবার এ রাজ্যের প্রশাসন যেখানে তাদের রাজনৈতিক স্বার্থ ক্ষুণ্ণ হয়ে যায়, রাজনৈতিক স্বার্থে সমস্যা হয়, সেখানেই তারা বাধা দিচ্ছে। সব ধোয়া তুলসী পাতা শাসক দলের নেতারা, তাই না? যারা বিড়ি টেনে খেত, হাফ নিভিয়ে খেত, তারা এখন তো কোটিপতি, তারা এখন মার্বেলওয়ালা বাড়িতে থাকে, অট্টালিকায় থাকে। এসব কথা আমরা সকলেই জানি। কিন্তু নির্বাচন যদি সঠিক সময়ে না হয় তাহলে কি হবে? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মেয়াদ কিন্তু শেষ হয়ে যাবে এবং এই মেয়াদ শেষ হয়ে গেলে ইলেকশন কমিশন কি করবে? অটোমেটিক্যালি রাষ্ট্রপতির হাতে পুরো শাসন ক্ষমতাটা চলে যাবে। রাষ্ট্রপতি গোটা রাজ্যের দায়িত্ব সামলাবেন, ইলেকশন কমিশনের জায়গায় থাকবে, তারা নির্বাচন করবে। কিন্তু যে বাড়তি সুবিধা মমতা প্রশাসন নিত, সেই বাড়তি সুবিধাটা তারা আর পাবে না, যেটা নিয়েই কিন্তু তাদের আশঙ্কার মেঘ দানা বাঁধছে। এবার তিনি একের পর এক মামলায় নানান রকমভাবে কায়দা কানুন করার চেষ্টা করছেন। আমরা দেখলাম যেটা মুস্তারি বানুর করা মামলা, অর্থাৎ নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের এই এসআইআর সংক্রান্ত সংঘাতের মামলা। এখানে আমরা কি দেখলাম? ইয়ারোদের হাতেই সম্পূর্ণ ক্ষমতা থাকবে। মাইক্রো অবজারভাররা তারা কিন্তু তাদেররা শেষ কথা নন, তারা অবজারভেশন দেবেন শুধুমাত্র। ফলে এরপর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা বলা সাজবে? এবং এটা করে বিজেপির কি কোনো লাভ হলো? কাদের লাভ হলো? লাভ লোকসানের জায়গা দেখুন, অনেকে রকমভাবে কথা বলছেন, কিন্তু এখানে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে সকলকে কাজ করতে হবে। এমনভাবে সিস্টেমটা তৈরি করা আছে যেখানে বেগরবাই করার জায়গা নেই। একদম বলা আছে কি কি ডকুমেন্ট দিতে হবে। এবার কোনো আধিকারিক যদি নিজে বেগরবাই করে অন্য ডকুমেন্ট নিয়ে নেন, কাউকে মিসগাইড করেন, দায়িত্ব তাদের। সাধারণ মানুষ তারা অবগত আছেন কি কি ডকুমেন্ট দিতে হতো। এবার তারা সেই ডকুমেন্ট যদি না জমা দিতে পারেন, দায় তাদের। এবং কেউ যদি মিসগাইড করে, আমি বলবো এদের বিরুদ্ধে মামলা করা উচিত। কেউ যদি মিসগাইড করে,
আমি দেখেছি নানান রকমভাবে বিএলওরা মিসগাইড করার চেষ্টা করেছেন। অমুক ডকুমেন্টে কাজ হয়ে যাবে, তমুক ডকুমেন্টে কাজ হয়ে যাবে বলা হয়েছে, অথচ সেইগুলো কিন্তু শিডিউল ডকুমেন্ট নয়, মানে সেইগুলো নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী ডকুমেন্ট নয়। কিন্তু এই বিষয়ে ইলেকশন কমিশনের আরও স্ট্রিক্ট হওয়া উচিত। যত বাহাদুরি অন্য রাজ্যে ছিল, পশ্চিমবঙ্গে সেই বাহাদুরি কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। আমরা বারংবার বলছি, যেভাবে মিসগাইড করা হয়েছে, তারপর ইলেকশন কমিশনের আরও শক্ত হওয়া উচিত ছিল। কিন্তু সমস্যাটা কোথায় ইলেকশন কমিশনের? বললেই তো হয়ে যাবে না। সমস্যাটা এই জায়গায়, ইলেকশন কমিশন যখনই বলছে এফআইআর করো, রাজ্য সরকার করছে না, পুলিশ করছে না। এখানে ইলেকশন কমিশন কি করবে? তাদের তো হাত পা বাঁধা। যতক্ষণ না ইলেকশন কমিশন মডেল কোড অফ কন্ডাক্ট চালু করছে, ততক্ষণ ইলেকশন কমিশনের হাত পা বাঁধা। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন। এর জন্যই তিনি চাইছেন যতক্ষণ না মডেল কোড অফ কন্ডাক্ট হচ্ছে, ততক্ষণ নিজের মতো করে যা খুশি করে যাও, যা খুশি করিয়ে নাও। তারপরেও হয়নি বলেই তিনি আদালতে ছুটেছেন। কারণ ইলেকশন কমিশন এমনভাবেই সিস্টেমটা তৈরি করে দিয়েছে যেখানে খুব বেশি বেগরবাই করার জায়গা নেই। আমরা জানি যে এখন অবধি প্রায় 70 লাখের মতো নাম বাদ চলে গেছে, প্রায় 1 কোটি নাম বাদ যেতে চলেছে। কিন্তু শেষ পর্যন্ত কত যায় বাদ, সেটা আমাদের দেখতে হবে। আমাদের দেখতে হবে যারা ভুয়ো ভোটার আছে তাদের নাম থাকছে কি থাকছে না, তবেই বোঝা যাবে যে ইলেকশন কমিশন সঠিকভাবে নির্বাচন করাতে চাইছে কি চাইছে না। এর মধ্যে আরেকটা বিষয় আপনাদের কাছে আমি উল্লেখ করতে চাইব, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের দ্বিচারিতা দেখুন। কিভাবে মোদী সরকারের পায়ে পড়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আদৌ তাতে কাজ হবে কি হবে না সেটা তো সময় বলবে। আমরা যতদূর খবর পাচ্ছি তাতে কোনো কাজ হবে না, কাজ হচ্ছেও না। শেষ পর্যন্ত চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে তুষ্ট করার। তিনি দিল্লি গিয়েছিলেন, বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পেরেছি বিজেপি নেতাদের মাধ্যমে যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন নরেন্দ্র মোদীর কাছ থেকে সময় নেওয়ার। যদিও প্রশাসনের তরফ থেকে এই ধরনের কোনো বিবৃতি জারি করা হয়নি যে সময় চাওয়া হয়েছে, কিন্তু ভেতরে ভেতরে নাকি সময় চাওয়া হয়েছিল। আমরা দেখতে পেয়েছি যে কোনো বিজেপি নেতা, কোনো মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেননি। আর তাতেই দাবি করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়ে সেখানে নানান রকমের নাটক করলেন, শাড়ি দেখিয়ে দিলেন, দেখো এই শাড়ি, বাড়ির শাড়ি পরে এসেছি। একজন মহিলা হয়ে শাড়ি দেখালেন। আমরা নিন্দা করেছি, এর আগেও বারংবার নিন্দা করছি, যতবার মনে পড়বে ততবার নিন্দা করব। কিন্তু তিনি এই কাজগুলো করেছেন, তিনি নাটক করেছেন। ওখানে তার নাটক ফাঁস হয়ে গেছে যে কেউ পাত্তা দেয়নি দিল্লিতে। সবাই বুঝে গেছে যে এই সময়ে তার সঙ্গে সাক্ষাৎ করলে পশ্চিমবঙ্গে ভুল বার্তা যাবে। অতীতের থেকে শিক্ষা নিয়েছে বিজেপি, তাই সমস্ত রকমভাবে তারা সতর্ক আছে। তার মধ্যেও মমতা কিন্তু ছাড়ছেন না। কিভাবে ছাড়ছেন না? আপনাদেরকে একটা ঘটনা বলি। এর মধ্যেই যখন এই খবরটা বলছি, ওম বিড়লা স্পিকার লোকসভা, তার বিরুদ্ধে অনাস্থা এনেছে কংগ্রেস, একে সমর্থন করেছে সমাজবাদী পার্টি এবং ডিএমকে। তৃণমূল কংগ্রেস এই অনাস্থায় সই করেনি। তৃণমূল কংগ্রেস হচ্ছে লোকসভায় তৃতীয় বড় শক্তি। বিজেপি, তারপরে কংগ্রেস, তারপরে তৃণমূল, এবং সেই তৃতীয় শক্তি ইন্ডি জোটের দ্বিতীয় বড় শরিক, বিরোধীদের মধ্যে দ্বিতীয় বড় শক্তি, তারা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করেনি। দিল্লিতে ব্যাপক কুস্তি দেখানো হয়, আমরা ছাড়বো না বিজেপি সরকারকে, দিল্লি টলিয়ে দেব, আমরাই দিল্লি শাসন করব। কিন্তু কাজের বেলায় তারা কি সেই সাহস দেখাতে পারছে? স্পিকারের বিরুদ্ধে অনাস্থা এনে মোদিজিকে আর চটাতে চাইছে না তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস ভাবছে যে এমনিতেই তো আমাদের অবস্থা টাইট, এরপর যদি আরও বিজেপিকে খেপিয়ে দিই তাহলে কিন্তু আমাদের রক্ষে নেই, আমাদের টেকা দায় হয়ে যাবে, এরকমটা হয়তো ভাবতে পারে। না হলে এছাড়া আর কি কারণ আছে বলুন তো? এখানে তো তারা ব্যাপক বাহাদুরি দেখান। কেন সাহস হলো না তৃণমূল কংগ্রেসের এই অনাস্থা প্রস্তাবে সই করার? উত্তর আছে তৃণমূলের নেতাদের কাছে। কি বলবেন বাংলার মানুষকে? আপনারা কি জবাব দেবেন? ভয় পেয়েছেন? সেটিং করতে চাইছেন? কি জবাব দেবেন?
আপনাদের সেটিং তত্ত্ব তো আর কেউ বিশ্বাস করছে না, সেটিং তো নেই, সেটা মানুষ বুঝে গেছে। শুধুমাত্র গণতন্ত্র রক্ষায়, গণতন্ত্রের জন্য ভারতের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে তাকে সম্মান করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে খুব অনৈতিক কোনো অ্যাকশন নিতে চাইছে না ভারতীয় জনতা পার্টি। মানে আইন বহির্ভূত, আইনের মধ্যে তো অনেক রকম মারপ্যাচ আছে। একেবারে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে বিজেপি তৃণমূল কংগ্রেসকে সরাতে চাইছে, তার জন্য অনেক কড়া অ্যাকশন যেটা সাধারণ মানুষ এক্সপেক্ট করেছিল সেগুলো হচ্ছে না। কিন্তু দিদিমণির তো বাহাদুরির শেষ নেই। দিদিমণি তো মঞ্চে একেবারে ভাষণে কুপকাত করে দিচ্ছেন সকাল বিকাল বিজেপিকে, কিন্তু কাজের বেলায় যেখানে বিজেপিকে চাপে ফেলা যায় সেখানে তিনি করছেন না, তিনি ভয় পেয়েছেন। ভয় পাওয়া ভালো, আমরা এই ভয় পাওয়াকে রেসপেক্ট করছি। আর এই ভিডিওটা শেষ করার আগে আরেকটা বিষয় আমার মন ছুঁয়ে গেল, সেটা হচ্ছে হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের মেয়ের এবং তার মেয়ের শ্বশুর অর্থাৎ হুমায়ুন কবিরের বেআইয়ের 10 কোটি টাকার সম্পত্তি ফ্রিজ করা হয়েছে। তার মধ্যে অ্যাকাউন্ট রয়েছে, 14টি মোট সম্পত্তি রয়েছে, জমি জমা রয়েছে, মেয়ের নামে দোকান ঘর রয়েছে, এটসেট্রা এটসেট্রা। এই হুমায়ুন কবির যতদিন আপনাদের দলে ছিলেন ততদিন তো খুব ভালো ছিল, এখন দলে নেই, তারপর হুমায়ুন কবির চোখের কাটা হয়ে গেছে। এর থেকে মুসলিম সমাজের শেখা উচিত। যতদিন মমতার সঙ্গে আছেন আপনাদের উপরে আপনারা দুধে ভাতে আছেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গেলেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনাকে ভালোবাসবে না। যতক্ষণ দুধ দিচ্ছেন ততক্ষণই দুধেল গাইয়ের দাম আছে। আমি বারংবার বলি, এই দুধেল গাই শব্দে আমার আপত্তি আছে। কোনো সমাজকে এই ধরনের খারাপ বিশেষণ দিয়ে কটূক্তি করা যায় না, কিন্তু এটাই তৃণমূলের নেতারা মনে করে। এই বিশেষণটাই মুসলিমদের উপরে আরোপ করা হচ্ছে, যেটা কখনোই উচিত না। কিন্তু কি করবেন, তিনিই বলেছেন যে গরু দুধ দেয় সেই গরুর লাথি খাওয়া ভালো। ফলে আপনারা দুধ দেবেন কি দেবেন না, আপনারা দুধে ভাতে রাখবেন কি রাখবেন না, এটা আমি মুসলিম সমাজের উপরে ছেড়ে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে। আজকে আমি দিল্লিতে এসেছিলাম, এই মুহূর্তে নয়ডায় রয়েছি। আমার একটি ইন্টারভিউ নেওয়ার কথা আছে ব্রিগেডিয়ার গাঙ্গুলির, দেবাশিস গাঙ্গুলি। অনেক বড় মাপের মানুষ, ভারত মায়ের বীর সন্তান, এনএসজিতে কমান্ডিং অফিসার ছিলেন, ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন, বহু অপারেশন করেছেন। জঙ্গিরা তার নাম শুনে ভয় পেত। তিনি জঙ্গিদের জম ছিলেন। নর্থ ইস্টে কাজ করেছেন, কাশ্মীরে কাজ করেছেন, বাংলা নিয়ে উনি অনেক চিন্তিত। তার সঙ্গে কথা হবে, সেই এপিসোডে আপনারা তাকে দেখতে পাবেন। 2-1 দিনের মধ্যেই সেই এপিসোড আসবে। আপনাদেরকে সেই এপিসোড দেখার অনুরোধ থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে।